বাংলায় ব্রিগেড, আগামীকাল ব্রিগেড, সেই ব্রিগেড নিয়ে ব্রিগেড মাঠ পরিদর্শনে এসছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম কি বললেন শুনে নিন আপনারা। আমি বহু ব্রিগেডের সাক্ষী থাকলেও আমি ব্রিগেডিয়ার নই, কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সঙ্গে কলকাতা রাজ্যের এবং দেশের রাজনীতির একটা বিশাল সম্পর্ক আছে। সে সাম্রাজ্যবাদ বিরোধিতা হোক, সে মুক্তিযুদ্ধ হোক পাশের দেশের, সে সাম্প্রদায়িকতা বিরোধী হোক, বা কৃষকদের দাবি, শ্রমিকদের দাবি, মজুরদের দাবি, যুবদের দাবি, শিক্ষার দাবি, কাজের দাবি, ছাত্রের দাবি, মহিলাদের সমানাধিকার দাবি, তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে। আজকে কলকাতা যেমন কলকাতায় ফিরতে চাইছে, বাংলার রাজনীতি যেরকম ছন্দে ফিরতে চাইছে, সেরকম ব্রিগেডও তার ছন্দ খুঁজে পাবে আগামীকাল। এবং অতীতের ছন্দ থেকে কি কালকের ছন্দ আরও বেশি ছন্দময় হবে? সেটা তো কালকের পরে বলতে পারবো, কিন্তু মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যের রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, শিল্পে, প্রশাসনে, সেই ছন্দপতনকে রোধ করার জন্য যুবরা শপথ নেবে এবং জনগণ তাতে সাথ দেবে। ইনসাফ যাত্রা যখন 2 মাস ধরে হয়েছে, তা তো কোথাও ছন্দ কাটেনি তো। এই যদি অন্য কোনো দল হতো, গোষ্ঠীদ্বন্দ্ব হতো, তার খবর তোমরা দিতে, বোমাবাজি হতো তোমরা তার খবর দিতে বা দিতে না, মারামারি হতো, টাকা পয়সার লেনদেন হতো, ক্যাশে পেমেন্ট হয়েছে না ব্যাংকে পেমেন্ট হয়েছে, সেগুলো হতো। তো ইনসাফ যাত্রা 2 মাস ধরে হাঁটলো, মীনাক্ষী, কলতান, ধ্রুব, হিমগ্ন, কোথায়? তুমি তো কোথাও ছন্দপতন দেখোনি। বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে, কারণ দেশে ছন্দপতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে। সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয়, বাংলাকে আগে ফিরে যেতে হবে। দেশ স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে। আরএসএস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, তৃণমূলকে ব্যবহার করে, টাকা পয়সা খরচা করে, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে। তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ঐক্য, তার সম্প্রীতি, তার রাজনীতি, তার প্রশাসন, তার মূল্যবোধ, সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটা প্রজন্ম এগিয়ে আসলে বাংলার আবার পুনর্জাগরণ সম্ভব। আপনি যখন অন্য একটা প্রসঙ্গ তুললেনই, সেই বলি যে কেমন কথা, কেমন বাংলা, যেখানে দাঁড়িয়ে কালকে এই ধরনের মারপিট করার পর অনুগামীরা বলছে বেশ করেছে, কারণ আগাম কেন খবর দিয়ে আসেননি, কি হতে পারে? আচ্ছা, পুলিশ তো শুনলাম এফআইআর করেছে ইডির বিরুদ্ধে, তো কেমন পুলিশেরা প্রশ্ন করছো না? আচ্ছা, এটা নতুন হয়েছে? নন্দীগ্রামে যখন বাম ফ্রন্টের আমলে শুভেন্দু কিষেনজিকে নিয়ে মমতা ব্যানার্জি দানা পিনা খানায় আর সব এক সয়ালে একটা হয়েছিল, যখন খাল কাটছিল, গাছ কেটে রেখে দিয়েছিল, তোমাদের ঢুকতে দেয়নি সাংবাদিকদেরকে, যখন পুলিশকে ঢুকতে দেয়নি, খুন করেছে, যখন স্টেন গান চুরি করে নিয়েছে, ছিনতাই করেছে, ওই তো ট্রেনিং। শুভেন্দুকে কিষেনজি বলেছিলেন যুব সেনাপতি। কেন বলেছিলেন? মাওবাদী এবং তৃণমূলের যে মিলিশিয়া, এবং সেখানে দাঁড়িয়ে এই সিদ্দিকুল্লাহ বাহিনীও ছিল, তখন তো সব প্রশ্ন আসেনি। শুভেন্দুর সঙ্গে যখন তো সেই নামগুলো শুনতে, এখন যাদের 5তলা 6তলা বাড়ি আছে নন্দীগ্রামে, এরা তো এই প্রথম শিখিয়েছে যে মুক্তাঞ্চল করতে হবে। তারপর অনুব্রত মুক্তাঞ্চল করেছে, কাজল শেখ করেছে, শওকত মোল্লা করেছে, জাহাঙ্গীর করেছে, কত নাম বলবো আমি। গোটা রাজ্য জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মমতা ব্যানার্জির দৌলতে, প্রশ্রয়ে এই গুন্ডারাজ তৈরি হয়েছে। নবান্ন থেকে এটা পরিচালিত হয়। আর সেই জন্য যারা প্রশ্ন তোলে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, যারা রাস্তায় মিছিল করে তাদেরকে জেল খাটানো হয়, তাদেরকে ঘরছাড়া করা হয়েছে, জরিমানা করা হয়েছে। 12 বছর ধরে এই অন্যায় চলছে। সেই অন্যায়ের প্রতিকার চাইছি আমরা। আজকে যেটা দেখেছো, কালকে যেটা বললে সন্দেশখালী, ওটা একটা রিহার্সাল। কারণ আমরা বলছি অভিষেককে ধরতে হবে, সেই প্রমাণ আছে। যার 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়, আচ্ছা 7 টাকা যদি পকেটমারের কাছ থেকে উদ্ধার হয়, তাহলে পকেটমারকে ধরা হয়। আর 7.5 কোটি টাকা চোরের কাছ থেকে পাওয়া গেল, দুর্নীতিবাজ থেকে পাওয়া গেল, কেউ বলছে না গ্রেপ্তার করতে হবে। তাহলে ওই যে মমতা ব্যানার্জি G20 খাবার খেতে গিয়েছিলেন, ডিনার, আর তারপরে অভিষেককে এবং বাকিদেরকে নিয়ে টাকা দেন, নাটক করতে গিয়েছিলেন মোদির কাছে, তার মুখ্য উদ্দেশ্য ছিল ওখান থেকে তিনি পেয়ে গেছেন প্রশ্রয়টা, আশ্রয়টা, সাইয়া ভাই কোতোয়াল ডার কায়গা। এখানে দাঁড়িয়ে নাটকটা করার দরকার ছিল, এবং সেটাও ব্রিগেডে আগে, যেখানে দাঁড়িয়ে এই ইডি, এই সিবিআই, এই সেন্ট্রাল এজেন্সি, এই সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে যে একটা পুচকেকে ধরতে গিয়ে আমার এতজন মার খেলো, এত আঘাত হলো, বাংলা এরকম অবস্থা, তাহলে ওই ডেপোটাকে ধরতে গিয়ে কত বিপদ হবে। তাহলে লোকসভা নির্বাচন পর্যন্ত থাক। এই লোকসভা নির্বাচন পর্যন্ত হাইকোর্ট এবং আমরা রাস্তা থেকে যখন বলছি বিচার চাই, ন্যায় চাই, ইনসাফ চাই, তাকে তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। শঙ্করাঢ্যকেও একই হয়েছে, তাহলে ছক, এটাই তো ছক।
এটাই হচ্ছে ছক, যেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজে বলেছেন তুমি অস্ত্র তুলে নাও, বটি তুলে নাও, বলেননি? শীতলকুচিতে আমরা দেখিনি গত বিধানসভা নির্বাচনের পরে। আর তারপরে দিলীপ ঘোষ আর মমতা ব্যানার্জি মিলে হিন্দু মুসলমানের মতো বাইনারি তৈরি করেছিল, এখনও তাই করার চেষ্টা করছে। অপরাধী তৃণমূল, মস্তানি তৃণমূল, দুর্নীতিবাজ তৃণমূল, সেটা বিজয়ী বলতে ভয় পায়, কারণ সেও আরএসএসের প্রোডাক্ট, এও আরএসএসের প্রোডাক্ট। তখন এটাকে মুসলমান, রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জেনোফোবিয়া, ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অপরাধীকে অপরাধী বলো সাহস থাকলে, চোরকে চোর বলো। তুমি দেখেছো হোম মিনিস্টার থেকে বিরোধী দলের তথাকথিত নেতা এখন আর কেউ অভিষেক নিয়ে একটা কথা বলে না, এটাকে সেটিং বলে। এক দেশ এক ভোটের কথা বলা হচ্ছে, এর আগেও বিষয়টি বলা হয়েছে। 6 তারিখে নোটিফিকেশন জারি করেছে, মানুষের রায় চাইছে 15 তারিখের মধ্যে দিতে হবে। কি বলবেন? এটা কি শেষ ভোট হবে নাকি এটা দেশের শেষ হবে? সংবিধান আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, এক দেশ এক ভোট হয়। একটা মানিকতলা উপনির্বাচন এখনও পর্যন্ত হচ্ছে না, বিধানসভার সঙ্গে একটা হয়নি। ওটা কি পশ্চিমবঙ্গের অংশ নয়? বিজেপি যে তোমার গিয়ে কেস করেছে, আর তৃণমূল হচ্ছে বাবা খুব ভালো কথা। আগে এক দেশ এক ভোট করার আগে এক কলকাতা সব করে একটা ভোট করুক তো। আচ্ছা, আজকে অধীর বলেছে যে যদি ক্ষমতা থাকে, বিজেপি এত কথা বলছে, রাষ্ট্রপতি শাসন জারি করে দেখা পশ্চিমবঙ্গে। ভালোই বলেছে, ওর ভাষায়ও বলেছে। তার মানে যত সব চিৎকার চেঁচামেচি কোথায় গিয়ে, এটাকেই তো বলে। আসল কথা তো বলতে আছে, ও তো বিরোধী দলের নেতা, ও তো বুঝতে পারছে কেন বিজেপির পেছনটা হলুদ হয়ে যাচ্ছে, কেন তারা পেচ্ছাপ করে দিচ্ছে আর মুখে বড় বড় বাত বলছে। এই জন্য তো বাংলার মানুষ যারা মনে করেছিল 56 নবান্নকে শায়েস্তা করবে, তারা বলছে 56 নবান্ন দিয়ে হবে না, এই যৌবনের উপর ভরসা রাখতে হবে, তাদেরটাকে সারা দিতে হবে। কিন্তু আপনারা কি রাষ্ট্রপতির ব্যাপারে বাংলার ভবিষ্যৎ রাষ্ট্রপতি ঠিক করবে না, রাজ্যপালও করবে না, প্রধানমন্ত্রীও করবে না, হোম মিনিস্টারও করবে না, বিজেপিও করবে না। বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলার মানুষ। এটাই তুমি নবজাগরণের সময় থেকে শিখেছো। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের মূল্যবোধ এই জায়গায় আমাদের দাঁড় করিয়েছে। কে ঠিক করে দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ভবিষ্যৎ ঠিক করতে চেয়েছিল, পারেনি। ক্লাইভ সফল হয়েছিল কারণ কিছু মির্জাফরকে পেয়েছিল, কিছু জগৎ সেঠকে পেয়েছিল। আজকে দাঁড়িয়ে সেই জগৎ সেঠদের চিনতে হবে। আর তারপরে সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা বাংলাকে বাঁচাতে চায়, যারা দেশটাকে বাঁচাতে চায়, তারা ঐক্যবদ্ধ হবে এবং তারাই ভবিষ্যৎ ঠিক করবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ। শঙ্করাঢ্যর বাড়িতে 10,000 কোটি টাকা সে মালিক, এমনটা মনে করছে। 10,000 কোটি টাকা ইডি বলেছে। সবদা মালিক এক হয়, কী করে হবে? শঙ্করাঢ্য কি মালিক? ও তো 75%, 25% রেখেছে, আর 75% তো কালীঘাটে গেছে। এ ঘাটে ও ঘাটে ঘোরার থেকে কালীঘাটে যাও না। 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিক তো 25%, তাহলে 30,000 কোটি টাকা তো মমতার ভাইপোর কাছে আছে, সেদিকে দেখো। সেলিমদা, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে পুলিশকে অতি সক্রিয় হতে দেখা যায়। গতকাল এত বড় ঘটনা, কোথাও কিন্তু পুলিশের এখনো পর্যন্ত সেই অর্থে সক্রিয়তা নয়, উল্টে ইডির বিরুদ্ধে এফআইআর হচ্ছে। বানান ভুল করছো তুমি, এখন আর পুলিশ বলে না, পুলিশ বলে। বাংলার পুলিশকে এখন পুলিশ বলে। যদি কে ডিজি হবে পুলিশের, সেটা যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে ঠিক করে, আর তার প্রতি মনে করো বাংলার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ নেবে, অপরাধীদের প্রশ্রয় দেবে না। যখন লোকসভা থেকে বিধানসভা থেকে পঞ্চায়েত পর্যন্ত অপরাধীদের রাজত্ব হয়, তখন পুলিশও এই রকমই পুলিশগিরি করে। বলছে রয়্যাল বেঙ্গল টাইগার, কালকে যাকে হয়েছে বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সাজান। ছোটখাটো আমি শুনতাম মমতা ব্যানার্জি বলতো মমতা ব্যানার্জি নাকি টাইগার, কতটা ছানা হলো। এ ব্রিগেড আশাবাদীর ব্রিগেড এবং এই ব্রিগেডে প্রচুর পরিমাণে যুব উপস্থিত হবে বলে আশাবাদী আগেই যুব সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, এবং তারপরে একই সুরে কিন্তু ডানা মেলালেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও, এবং সেই ডানার সাথে সাথে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি এবং তৃণমূলকে। বিজেপি এবং তৃণমূলের কটাক্ষ করতে ছাড়ল না কালকের সন্দেশখালির ব্যাপার নিয়েও। এবার দেখা যাক এই ব্রিগেডের ময়দান কালকে কত মানুষে ভরছে এবং কত মানুষ আসবে ডিওয়াইএফআইয়ের ডাকে এই ব্রিগেডের ময়দানে। দীর্ঘ 15 বছর পর, 2008 সালের পর 2024 কেটে যাওয়া দীর্ঘ 15 বছর,
তারপরে কিন্তু এই ব্রিগেডের ময়দান ভরানোর ডাক দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এই ব্রিগেডের ময়দান কতটা ভরবে মানুষে, কতটা জনস্রোত ঘটবে তা কিন্তু কালকের শিরোনাম। এবার দেখতে হবে এই ব্রিগেড কতটা মানুষের কাছে ভরে ওঠে এবং মানুষের ভিড়, যুব ছাত্রদের যে ভিড় ডাক আসবে সেই ভিড়ে কতটা ভরে উঠবে এই ব্রিগেড। ক্যামেরায় জিতেন্দ্র মাহাতোর সাথে দেবরুণ চক্রবর্তী, রিপোর্ট ভিশন প্লাস নিউজ, কলকাতা।